পুরো দেখো, পুরো কতটা ট্যান রিমুভ হয়ে গেছে। এইসব জায়গায় পুরো পিগমেন্টেশন ভর্তি ছিল। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি শর্মিষ্ঠা। আশা করি আমার সকল বন্ধুরা অনেক অনেক ভালো আছো, সুস্থ আছো। আজকে অনেক দেরি করে আমি ব্লগটা স্টার্ট করেছি, যেহেতু এখন পুজো চলছে, পুজো ভাইবস চলছে। এখন আর রুটিন মাফিক, নিয়ম মাফিক ঠিক ভালো লাগে না। সব কথা কথা, এখন কি তোমরা আমার ডাস্টিং ক্লিনিং রুটিন দেখবে? দেখবে না। এখন তো মানুষ দেখবে কে কেমন সেজে গুজে বেরোলো, কি শাড়ি পরলো, কি মেকআপ করলো, কি শু পরলো, এইসব ম্যাচিং ম্যাচিং করে, তাই না? তো যাই হোক, চেষ্টা করবো আমি সেই রকম ভাবেই তোমাদের সাথে ব্লগ রিপ্রেজেন্ট করার, যেটা তোমরা দেখতে পছন্দ করো। আর আজকে না অনেক দেরি করে ভিডিও শুরু করেছি, তবে চা ঠা খাওয়া কমপ্লিট হয়ে গেছে। আমার আর মায়ের চা খাওয়া কমপ্লিট হয়ে গেছে। মেয়ে এখনো উঠেনি, ঘুমাচ্ছে। আর আজকে সকালবেলা না আমার ঘুম ভেঙে গেছে অনেক সকালে, কিন্তু ঘুম থেকে না আমি উঠতে পারছি না। শরীরটা না আজকে আমার পুরো ছেড়ে দিয়েছে, জানো তো, মানে ওঠার ক্ষমতাটাও নেই। হঠাৎ করে দেখবে সকালের দিকে না কোনো যদি একটা এমন স্বপ্ন দেখো, মানে হঠাৎ করে ভাব, যেটা হয়তো তুমি এক্সপেক্টই করোনি যে এই স্বপ্নটা তুমি দেখতে পারো, সেই স্বপ্নটা যদি তুমি দেখো কেমন লাগে না বলো? হঠাৎ করেই না আমি আজকে সকালবেলায় যাকে স্বপ্নে আমার ভাবি না, যাকে আমি স্বপ্নে মানে যাকে আমি আমার মনে আনি না, স্বপ্ন দেখি না, হঠাৎ করে দেখি তার স্বপ্ন। আমি স্বপ্নটা কার আমি বলছি, আসলে কি জানো তো, আমার হাজব্যান্ড একটা বন্ধু ছিল, একদম ছোটোবেলাকার বন্ধু বলতে পারো। ওই দাদাটার থ্রুতেই আমাদের ভালোবাসা, আমাদের বিয়ে, সব কিছু, মানে ওই দাদাটাই আমাদের সব কিছু, মানে কী বলবো, দেখাশোনা সব করিয়ে দিয়েছিল। তাই ওই দাদাটার ঋণ আমরা কোনোদিনও ভুলতে পারবো না। ইভেন অনেক কিছু বাধা বিপত্তি ওই দাদাটাই আমাদের কাটিয়ে দিয়েছিল, অনেক ভুল বোঝাবুঝি ওই দাদাটা আমাদের মিটিয়ে দিয়েছিল আমাদের মধ্যে। তো যাই হোক, সেসব পুরনো কথা বলে লাভ নেই। তো হয়তো ওই দাদাটা না থাকলে সেদিন আজকে হয়তো আমি আর আমার হাজব্যান্ড এক জায়গায় এক ছাদের তলে থাকতে পারতাম না। এত বড় কথা বললাম। তাহলে ভাবো, সে আমাদের কত প্রিয় মানুষ, কিন্তু সে আমাদের মধ্যে 2 বছর হয়ে গেল, কিন্তু এখন আর নেই পৃথিবীতে। মাঝে মাঝে মনে হলে খুব খারাপ লাগে, এত অল্প বয়সে চলে গেল। তো যাই হোক, সেই দাদাটার স্বপ্ন দেখছি, আমি দেখছি যে দাদাটা না একটা বাড়িতে থাকে, একা থাকে। তো আমি আর মলয়ে যাচ্ছি, তো দাদাটার সাথে দেখা হলো। বললাম যে দাদা, তুমি এখানে থাকো? বলছে হ্যাঁ, আমি এই বাড়িতে থাকি, একা থাকি, ভীষণ ভালো থাকি। আমি বললাম আর যদি মন খারাপ হয়, বলছে যদি মন খারাপ হয় তখন আমি মায়ের কাছে চলে যাই, নাহলে আমি একাই এই বড় বাড়িতে থাকি। আর একটা সোফার মধ্যে বসে আছে, আর সোফার মধ্যে পুরো একদম সেই রাজার মতন বসে বলছে আমি ভীষণ ভালো আছি, খুব হ্যাপি আছি। তারপর না ওইটুকুই দেখলাম, দেখে না আমি চলে এলাম, আমি আর আমার হাজব্যান্ড চলে এলাম। তো আমরা দুজনে আলোচনা করছিলাম, দেখো কি সুন্দর দেখতে লাগছে না, কত ভালো আছে, দেখেই ভালো লাগছে যে ভালো আছে, শান্তিতে আছে। তারপর আমি আমার মাকে ঘুম থেকে উঠে বললাম যে মা, এই দাদাটার স্বপ্ন দেখলাম, আর এইটা রিয়েলাইজ করলাম যে হয়তো এটার স্বপ্ন থেকে এই রিয়েলাইজেশন করলাম যে মানুষ এই যে বেঁচে আছি এটাই কষ্টের, তাই না? দেখো, এই বেঁচে আছি, আজ এই দুঃসংবাদ, কাল ওই বিপদ আপদ, কাল এই কাল সেই, প্রত্যেকটা দিন আমরা কোনো না কোনো মানে বাজে কিছু সম্মুখীন হবই হব, যা দিনকাল পড়েছে। আর এই বছরে দেখো না কত মানুষকে আমরা হারিয়েছি, তাই না? যেটা আমরা ভাবতেই পারি না সেসব মানুষকে হারিয়েছি। প্রিয় মানুষকে হারানো কত ঝড় ঝাপটা আমাদের মধ্যে দিয়ে যায়, কিন্তু মৃত্যুর পর না থাকে পিছুটান, না থাকে দুঃখ, না থাকে কষ্ট, না থাকে চিন্তা, না থাকে ভাবনা, পিসফুল লাইফ আমার মনে হয়। তো একটা মাকে বললাম যে না, আমার এখন মনে হচ্ছে যে বাবা যেখানেই আছে শান্তিতে আছে, ভালো আছে, এই হচ্ছে ব্যাপার। তারপর থেকে এই ফটোটা দেখার পর থেকে না শরীরটা একটু ছেড়ে দিয়েছে, মানে মনটা খুব খারাপ লাগছে দাদাটার কথা ভেবে। তারপর আর ভাবছি হয়তো দাদা ভালো আছে যেখানে আছে। তো যাই হোক, তোমরা হয়তো ভাবছো আবার শর্মিষ্ঠা ভিডিও ক্যামেরা অন করে বক বক করতে সকাল সকাল শুরু করে দিয়েছে। বিশ্বাস করো বন্ধুরা, সেটা নয়।
আসলে জানো তো, এই যে কথাটা ক্যামেরা অন করে তোমাদের সাথে শেয়ার করলাম, আমি একটু হালকা হতে পারলাম। এবার ধরো তোমরাও দুটো কমেন্ট করবে যে হ্যাঁ শর্মিষ্ঠা এটাই হয় গো, আমার সাথেও এটা হয়। এই যে কথোপকথন, এতেও না দেখবে মনের অনেক নেগেটিভিটি চলে যায়, অনেক মনটা হালকা হয়। আমি সবসময় না সব কথা চেপে রাখবে না, যেটা মনে হয় যে না ওর সাথে আমার শেয়ার করলে ভালো, বুঝে শুনে লোকের সাথে শেয়ার করবে। তারপরে সব লোকের সাথে শেয়ার করবে না, কারণ কি বলতো, সবাই তার যোগ্য নয়। তুমি একটা ভালো কথা ভালো মনে বললে সে একটা এমন রিয়ালিস্ট চোখে দেখছে বা এমনভাবে কথাটা সে নিচ্ছে না, তুমি যখন চলে যাবে দেখবে তোমার পেছনে হাসছে। তাই জন্য সবাইকে বলবে না, যাকে বিশ্বাস করবে, যাকে মনে হবে যে না একে বলার যোগ্য, তার সাথেই শেয়ার করবে। আর আমি তোমাদের মনে করি তোমাদের সাথে আমার এইসব শেয়ার করার তোমরা যোগ্য, তোমরা আমার অনেক মনের মানুষ, তোমরা এই থেকেই আমাকে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করবে, আমাকে মোটিভেট করবে। তাই জন্যই তোমাদের সাথে ক্যামেরা অন করে বলি। বলো চলো এবার টুকটাক কাজকর্মগুলো শুরু করা যাক। আর দেখি আজকে টিফিন বানাবো, একটু রুটি তরকারি করবো। সকালবেলা আমি আর মা চা খেয়ে নিয়েছি, ড্রাই ফ্রুট খাওয়া হয়ে গেছে। তো চলো এবার টুকটাক করে সংসারের কাজগুলো তো করতেই হবে, বলে বাসি কাজ তো আর ফেলে রাখা যাবে না, সে যতই পুজো হোক আর যতই এমনি অকেশন আসুক। চলো ওয়েদার দেখেছো আজকে? আর এখানে দেখো, আমাদের এখানে কোনো দিনও, মানে আমার বিয়ের পর আমি কোনো দিনও জল জমতে দেখি না। আর আজকে দেখো এখানে পুরো ভর্তি জল, এই দেখো পুরো রাস্তায় জল, কি অবস্থা। আমরা যতই মুখে পটর পটর করে বলি না কেন যে এই পুজো কটা দিন কাজকর্ম করতে ইচ্ছা করছে না, কোনো কাজকর্ম করব না, পায়ের উপর পা তুলে বসে বসে খাবো, কিন্তু এটা কি বাস্তবে সম্ভব? এটা কি পসিবল বলো? যতক্ষণ ঘুমিয়ে আছি ততক্ষণ নিশ্চিন্তে কোনো কাজকর্ম নেই, ঠিক আছে, কিন্তু যেই চোখটা খুলে উঠে বিছানার ওপর বসি, পাটা নিচে নামাই, তখন থেকে আমাদের মনে হয় কোন কাজটা ছেড়ে কোন কাজটা আগে করব আর কোনটা পরে করব। এই দেখো যতক্ষণ শুয়েছিলাম ততক্ষণ কোনো অসুবিধা নেই, ভাবছিলাম যেন শুয়ে শুয়ে আজকে ভাবছি আজ সকালবেলা উঠে কোনো ঝাড়পোছ করব না, কিচ্ছু করব না, যেটুকু নমিনাল দরকার সেটুকু করব। উমা দেখো একটার পর একটা কাজ করতে করতে বেড়েই যাচ্ছে। আর আমার এই অর্কিড গাছটা দেখেছিলে? আমার অর্কিড গাছটা না আমি ভেবেছিলাম মরে গেছে, এত খারাপ লাগছিল, অনেক দাম দিয়ে নার্সারি থেকে কিনে নিয়ে এসেছিলাম। তারপর দেখি এই অর্কিড গাছের গোড়া থেকে না আবার নতুন চারা বেরোচ্ছে, দেখে আমার যে কী ভালো লাগলো কি বলবো। যারা আমার পুরনো সাবস্ক্রাইবার তারা কিন্তু আমার এই অর্কিড গাছটা দেখেছিলে, খুব সুন্দর সুন্দর বেগুনি কালারের ফুল হয়। যাই হোক, দেখো কথা বলতে বলতে আমার বাইরের কাজ কিন্তু পুরো কমপ্লিট করে এসেছি। আর কি বলতো, পুজো কটা দিন ঘর দোর পরিষ্কার থাকলে দেখতেও বেশ ভালো লাগে, তাই না? আর এখানে দেখো দুটো পার্সেল আমি এখনও খুলিনি, জানো তো, খুলে দেখেছি কি আছে না আছে, কিন্তু এই দুটো গিফটের, তো আমি গিফট করব, তো এটাকে না পার্সেলটাকে আমি সুন্দর করে প্যাকিং করে তারপর গিফট করব। তো চলো, এই তো আমার সিঁড়িটাও এখানে বাসি মানে সদরটাও ভালো করে ঝাড়পোছ করা হয়ে গেছে। আর হাজব্যান্ডকে আজকে আমি বলেছিলাম জানো তো, যে আমি কিন্তু এই পুজো কটা দিন কোনো কাজকর্ম করব না, আমি হেসেলে চাবি মারবো, তুমি আমাকে এই 4-5টা দিন বাইরের খাবার এনে বা হোটেলের খাবার এনে খাইও। ও আমাকে বললো ঠিক আছে, তুমি যদি বসে বসে খেতে পারো আমি হোটেলের খাবার নিয়ে এসে দুবেলা খাবো, কিন্তু তুমি সংসারের কোনো কাজ করতে পারবে না, এই ঝাড়পোছ তুমি করতে পারবে না। কিন্তু ওই যে ম্যানিয়াগ্রস্ত হয়ে গেছি গো, পরিষ্কার করতে করতে, যদি একদিন না করি মনে হয় ঘর বাড়ি বোধ হয় ময়লায় ঢেকে গেল জানো। আর আমার তো ওই মেন রোডের উপর বাড়ি না, একদিন যদি একটু ঝাড়পোছ না করি বন্ধুরা, দ্বিতীয় দিন না পা ফেলতে পারবে না, যেখানে হাত দেবে সেখানে ময়লার আস্তরণ। আর এই দেখো, এই যে ল্যাম্পশেডটা নতুন কিনেছিলাম, ভাবলাম একটু মনের মতন করে সাজিয়ে নিই। তবে এখন যেটা দেখছো এইরকমই সাজিয়েছি, কিন্তু দুদিন পর দেখবে আবার এখানকার জিনিস চেঞ্জ হয়ে ওখানে চলে গেছে। মানে আমি না কোনো জিনিস একভাবে এক জায়গায় রাখতে পারি না, আমার মনে হয় যে না এখানকার জিনিস ওখানকার জিনিস সেখানে করলে তাহলে বোধ হয় আমার মনটাও ভালো লাগবে আর ঘর বাড়িগুলো না একটু নিত্য নতুন দেখতে লাগবে। আর দেখো, এই যে আগের দিন সেরামিকের দেখিয়েছিলাম যে ভাসটা কিনেছিলাম, তো এর মধ্যে না আগে আমি অরিজিনাল একটা মানি প্লান্ট রেখেছিলাম, কিন্তু দেখতে না ভালো লাগছিল না গো। কিন্তু যখন হলুদ ফুলটা দিয়ে সাজালাম, দেখো এর লুকসটাই একটা অন্যরকম ক্রিয়েট হলো, তাই না বলো?
আর আমি তো তোমাদের বলেইছি যে আমি একজন ঘরকুনো মানুষ, ঘরে থাকতে পছন্দ করি আর ঘর সাজাতেও পছন্দ করি। আমাকে আমার এক বন্ধু কমেন্ট করে বলেছিল যে শর্মিষ্ঠা, আমিও তোমার মতন ঘরকুনো মানুষ, ঘরে থাকতে পছন্দ করি আর ঘর সাজাতেও পছন্দ করি। থ্যাংক ইউ সো মাচ গো এত সুন্দর কমেন্ট করার জন্য। পিয়ালি সাঁতরা বলে আমার এক বন্ধু কমেন্ট করে বলেছিল যে শর্মিষ্ঠা, তুমি ঘরকুনো মানুষ ঠিকই, কিন্তু এই ঘরকুনো মানুষটাকেই আমার খুব ভালো লাগে। থ্যাংক ইউ সো মাচ ডিয়ার এতটা ভালোবাসা দেওয়ার জন্য। আর তোমরা দেখলেই তো বুদ্ধার যে দুটো স্ট্যাচু আমার ঘরে রয়েছে, ওইগুলো না একটু ভেবেছি গরম জলে সার্ফ দিয়ে ডুবিয়ে রেখেছি, ওই আধ ঘন্টার মতন থাকুক, তারপরে একটু ব্রাশ দিয়ে ঘষলেই কিন্তু একদম চকচকে হয়ে যাবে। আর এখানে আগের দিন তো আলমন্ড অয়েল কিনে রেখেছিলাম। এই আলমন্ড অয়েল কিন্তু আমি প্রত্যেক দিন ইউজ করি, জানো তো। এই আলমন্ড অয়েল আমি কোথায় ইউজ করি, কেন ইউজ করি, আলমন্ড অয়েল ইউজ করলে কি হয়, সেটাও একদিন তোমাদের পুরো মানে ডেমোস্ট্রেশন দিয়ে দেখিয়ে দেবো। চলো দেখো, এই একটা আলমন্ড অয়েলের শিশি ফাঁকা হয়ে গেছিলো, তার মধ্যে একটু জল দিয়ে আর মানি প্ল্যান্টটা গুজে দিলাম। এটাও একটু দেখতেও কিন্তু বেশ ভালোই লাগলো বলো। আমি গাছ পাগল মানুষ, যেখানেই মানে কাচের শিশি দেখি, ফাঁকা শিশি দেখি, সেখানেই একটা গাছ পুঁতে দিলেই আমার হয়ে যায়। কি বাজার নিয়ে এলে আবার? যা পেয়েছি তাই। বাজার বসেছে এই বৃষ্টিতে গো? ওই একটা আধটা বসেছে, মাছগুলোকে আগে মানে একদম পুরো পূজার বাজার নিয়ে এসছো নাকি সব? এটা কি নিয়ে এসছো গো? ওই তো কুকিজ বললেন। হ্যাঁ, এই কুকিজও খায় না, সেগুলো আমায় খেতে হয় বাবা। এখানে মাংস মাছ ফাছ আছে, এখানে আলু পেঁয়াজ আছে। চলো আগে আমি এটা বসিয়ে দিই। বোঁদে দিয়ে তাহলে আর তরকারিটা কেন করলাম? যদি বোঁদে এনেছো তো বোঁদে দিয়ে পাউরুটি খেলে নিয়ে হয়ে যায়। কি করলো? দাঁড়াম যাচ্ছি। পুরো পরিষ্কার হয়ে গেছে দেখো। চিংড়ি মাছটা এনেছি চচ্চড়ি খাওয়ার জন্য। আজকে একটু উচ্ছে আলু ভাজা। তো বন্ধুরা, এখন ঘড়িতে বাজে 9:30। আমি জাস্ট টিফিন বসাতে যাব, মানে তরকারিটা বসাতে যাব, তখন হাজব্যান্ড এসছে, তোমাদের দাদাভাই এসছে, এসে বলছে তরকারি করো না, আজকে রুটি তরকারি খাবো না, আজকে একটু বোঁদে দিয়ে পাউরুটি দিয়ে খেতে ইচ্ছা করছে। আবার বলো, এই মানে ভাগ্যিস বসাইনি, নাহলে কি হতো, বোঁদে পাউরুটি সব নিয়ে চলে এসেছে। বলবে তো বলো, ভাগ্যিস, মানে ভগবান কি কৃপা করেছে। মানে আমি জাস্ট তেলে তরকারিটা ছাড়তে যাব, সবজিটা, ও তখন এসে বলছে এই করো না। আমি বোঁদে নিয়ে এসেছি, বোঁদে দিয়ে ব্রাউন ব্রেড শেখে খাওয়া হবে। এক একদিন হয় না এরকম ওয়েদারে একটু অন্যরকম খেতে ইচ্ছা করে, সেই রকম জানো। ও কিন্তু এইসব খেতে পছন্দ করে না, আজকে এনেছে। চলো পাউরুটিটা শেখি, তারপর কথা বলছি। আর এখানে দেখো হাজব্যান্ড একদম সব কিছু নিয়ে এসেছে, মানে 3-4 দিনের জন্য একদম সবজি বলো, মাছ মাংস সব স্টোর করে রেখেছে, কারণ প্রত্যেক দিন এই পুজোর মধ্যে বারবার বেরিয়ে আনা সম্ভব নয়। তো এখানে চিংড়ি মাছ, ভোলা মাছ, কাতলা মাছ, আর আজকে হবে খাসির মাংস, ঠিক আছে। তো এই মাছগুলোকে একদম ধুয়ে রেখে দিলাম, একদিন করে বার করে খাবো। আর এখানে দেখো প্রচুর সবজি বাজার এনেছে, যত রকম সবজি মনে হয় বাজার থেকে সব তুলে নিয়ে এসছে। বলেই দিয়েছে যে 4-5 দিনের আগে একদম কিচ্ছু বলবে না যে এইটা নেই সেটা নেই, আমি আর 1 টাকাও খরচা করতে পারবো না, যথা আজ্ঞা। আসলে ওই যে বললাম, আমরা ঘরেই থাকি, ঘরেই রান্নাবান্না করে ঘরেই খাই, কারণ আমার হেসেলে কিন্তু একদিনও চাবি পড়ে না, প্রত্যেকটা দিনই কিন্তু আমাকে রান্না করতে হয়। তবে হ্যাঁ, হয়তো পুজোর মধ্যে 2 দিন হয়তো আমরা বাইরে খাই। তোমাদের বলে দিচ্ছি, প্লিজ তোমরা এই চাটুটা দেখে কেউ নেগেটিভ কমেন্ট করো না। আমি এটা খুব একটা ইউজ করি না, এই যে মাঝে মাঝে পাউরুটি শেকা বা কোনো ডিপ ফ্রাই যখন কিছু করি তখন এই চাটুটা বার করি, তাছাড়া কিন্তু আমি আর ইউজই করি না, জানো তো। যাই হোক, এখানে আমি ডিমের পোচ করে নিলাম আর 4টে পাউরুটি সেকে দিলাম, হাজব্যান্ডকে আগে দিয়ে দিই, তারপরে আমি আর মা খাবো। আচ্ছা, বোঁদে পাউরুটি আর ডিমের পোচ, এই ব্রেকফাস্টটা তোমাদের কার কার প্রিয় অবশ্যই কমেন্ট বক্সে জানিও কিন্তু।
চলো 2 রাউন্ডের চা। এটা জামাই মানুষকে এখন প্লেট ছাড়া তাকে চা দেওয়া যাবে না, বলে প্লেট কোথায়? বাপরে বাপ, এমন আইট করে ধরো। মহারাজ এখন বসে আছেন, ও কি আনন্দ, কি সুখ। মধ্যে হয় না, আমার শুধু উচ্ছের তরকারির মধ্যে হয়। এখন তো আমরা সবাই জানি যে নাইকাতে কিন্তু 2 ঘন্টার মধ্যে ডেলিভারি দিয়ে যাচ্ছে, মানে তুমি এখন যদি অর্ডার করো 2 ঘন্টার মধ্যে তোমার বাড়িতে ডেলিভারি পৌঁছে যাবে, চলে আসবে। আর এইটা আমার ভীষণ দরকার ছিল, জানো তো, হেয়ার কালার সব কিছু কিনেছি আর আমি হেয়ার কালার কিনতেই ভুলে গেছি, আর তো সময়ও নেই হাতে বলো। তো যাই হোক, আমার মেয়েই এই অর্ডারটা দিয়ে দিল, বললো মা এখন তো 2 ঘন্টার মধ্যেই নাইকাতে চলে আসছে, তুমি এই নাইকাতেই দিয়ে দাও। তো এটা আমি বায়োটিক কোম্পানির কিনেছি, আগের বারে না লরিয়াল কিনেছিলাম, তো ভাবলাম এইবারে মানে কসমেটিক্স না ইউজ করে কোনো হার্বাল কোম্পানি ইউজ করি। আর তার সাথে একটা অর্ডার দিয়েছিলাম নাইকার একটা শিট মাস্ক। আর এখানে আমি গাজর আর বিটরুটের জুসটা খাচ্ছি। কী বলতো, গাজর আর বিটরুটের শুধু জুসটা যখন খাই না তখন একদম বমি চলে আসে, খুব তিতকুটে না খেতে লাগে, জানো তো। কিন্তু ওর মধ্যে যদি একটু শসা বা একটু আপেল মানে মিষ্টি যদি কিছু দেওয়া হয় তখন এর টেস্টটা আবার অন্যরকম হয়ে যায়। আর এখানে আমার মাংসটাও কিন্তু রেডি হয়ে গেছে। তো আগের দিন একটা তোমাদের প্যাক দেখিয়েছিলাম, হোম রেমেডির প্যাক, কিন্তু কি কি ইনগ্রিডিয়েন্টস ইউজ করেছিলাম আমি তোমাদের বলে দিইনি। তো চলো আজকে বলে দিচ্ছি। দেখো, এর মধ্যে দুধের সর রয়েছে, এর মধ্যে মেশালাম চিনি, আর দেবো একটু একটু দেবো এই যে বিট, গাজর আর বেদানা, এইগুলোর যে ছিলকাগুলো হয়, ঠিক আছে, সেইগুলো একটু রেখে দিয়েছিলাম, সেটাই এর মধ্যে দিলাম। আর দিলাম একটুখানি রস, কারণ আমি জল দেবো না, ঠিক আছে, এই রসটাই অ্যাড করব। আর দেব লাস্ট যে জিনিসটা দেব সেটা হচ্ছে বেসন। বিট গাজর আমরা প্রত্যেকের বাড়িতেই থাকে, আমরা খাই, এটা খাওয়াও যেমন ভালো তেমনি ফেসে বডিতে ইউজ করাও কিন্তু ভীষণ ভালো। তো এই তো রেডি হয়ে গেল, এটা তোমরা সারা বডিতে ইউজ করতে পারো, ফেসে ইউজ করতে পারো, ভীষণ ভালো, স্কিন গ্লো করবে, স্কিনের ট্যান রিমুভ করবে, রিঙ্কেল, কেন যে এর মধ্যে যে বিট আর গাজর রয়েছে তোমার, তার জন্য কি হয় জানো, তোমার স্কিন থেকে রিঙ্কেল যে বলিরেখা আসে সেটা কিন্তু স্কিনে আসতে দেয় না। সপ্তাহে 3 দিন এই প্যাকটা ইউজ করতে পারো। এর মধ্যে তোমরা যদি পারো তো টমেটোর জুসও অ্যাড করতে পারো, টমেটোর জুস, ঠিক আছে, আর কিচ্ছু দেবে না। চলো, আর চিনি দিয়েছি কারণ কি জানো, যে স্ক্রাবের কাজ করবে, ঠিক আছে, ওই জন্য চিনিও কিন্তু এর মধ্যে আমি অ্যাড করে দিয়েছি। তো চলো, এখন ঘড়িতে বাজে 1:10, আর একটু রান্না কমপ্লিট। এখানে মুসুর ডাল হয়েছে, আর এই তো এখানে মাটন করে দিয়েছি, আলু দিয়েছি একটু বড় বড় করে, আর এখানে রয়েছে চাটনি, আর এখানে রয়েছে উচ্ছে আলু ভাজা। ব্যাস, এটাই হচ্ছে লাঞ্চ মেনু। আর এই তো এখান থেকে হাজব্যান্ড কিছুটা প্যাক মেখেছে, আর আমি একটু মাখলে। চলো স্নানটা করে তোমাদের ফিরছি। তোমরা তো জানো যে আমি একদম পার্লারে যাই না, জানো তো। এই যে দিদিটাই কিন্তু আমাকে বাড়িতে এসে আমার আইব্রো, ফোরহেড, তারপর এই যে চুল যখন আমার সেটিং করার থাকে দিদিটার কাছেই কিন্তু কেটে নিই। আমি আর কোনো রকম মানে চুল নিয়ে এক্সপেরিমেন্ট করি না। ওই কী করি বলো তো, একটু ডিপ ইউ করে নিই, না হলে একটু রাউন্ড করে নিই, ব্যাস এইটুকুই করে নিই। তো দিদিটাকে বললাম যে আমি কোনো কিচ্ছু করবো না, ইভেন আমি স্টেপ কাটও করবো না। স্টেপ কাট করলেও না চুলের প্রচণ্ড ক্ষতি হয়ে যায়, জানো তো। ওটাকে মাসে যদি তুমি 2 মাস অন্তর অন্তর স্টেপটাকে যদি সেট না করো চুলটা পুরো খারাপ হয়ে যায়। তো বললাম দিদি তুমি আমাকে একটু ডিপ ইউ করে দাও। তো দেখো একদম দিদি কিন্তু ডিপ ইউ করে দিয়েছে। আর আমার হেয়ার কাটটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আসলে কি জানো তো, আগে না পার্লারে যেতাম, কিন্তু পার্লারে গিয়ে না আমার একটা কি সমস্যা হতো জানো তো, প্রচুর টাকা আমার ওয়েস্ট হয়ে যেত। মানে গেলে বসলাম, আমাকে হয়তো বলবে এই তোমার এখানে ট্যান পড়ে গেছে, তোমার হাতটা এই হয়ে গেছে, তোমার হাতে প্যাচেস এসে গেছে, একটু ম্যানিকিওর করে নাও, একটু পেডিকিওর করে নাও, একটু ফেসিয়াল করে নাও। এই 50 টাকা খরচা করতে করতে সেটা 1000 টাকায় চলে যায়। আর এখানে আমার শাশুড়ি মাকে বললাম, মা তুমিও একটু আইব্রো একটু যা করার তোমার করে নাও। দিদিটা যখন এসছে, আর আমার মায়ের ওদিকে করা হয়ে গেছে, মায়েরটার ভিডিও করতে পারিনি, তখন বোধহয় আমি হেয়ার কাট করছিলাম না কিছুটা করছিলাম। তো এখানে আমার শাশুড়ি মাও একটুখানি মুখে ফেসিয়াল করে নিল। পুরো দেখো, পুরো কতটা ট্যান রিমুভ হয়ে গেছে, এইসব জায়গায় পুরো পিগমেন্টেশন ভর্তি ছিল। দেখি এই দেখো পুরো
পরিষ্কার হয়ে গেছে, চকচক করছে। এই যে পুরো কাল ফাল একদম পুরো চকচক চকচক করছে। মাসে একবার করে করলে তাও তো আমার এখানে লাইটটা কম আসছে। এই পাশটা দেখি, এইখানটা কাটা বোঝা যাচ্ছে। টুম্পা সরকার বলে আমার এক বন্ধু আমায় কমেন্ট করে বলেছিল যে ফেস প্যাক ইউজ করার পর কি ফেস ওয়াশ ইউজ করা যায়? কখনো না। আগে ফেস ওয়াশ ইউজ করবে, মানে ফেস ওয়াশ দিয়ে ভালো করে মুখটা ধোবে, তারপরে ফেস প্যাক ইউজ করবে। আচ্ছা, তোমরা আমাকে অনেকেই কমেন্ট করে জিজ্ঞাসা করেছো যে আমি পুজোতে কুর্তিগুলো আর নাইটিগুলো কোথা থেকে কিনেছি। আমার ম্যাক্সিমাম কুর্তিগুলো কিন্তু ম্যাক্স থেকে কিনেছি আর স্টাইল বাজার থেকে কিনেছি। আর নাইটিগুলো না আমাদের সামনেই নিয়ারেস্ট যে নাইটি ঘর দোকানগুলো রয়েছে সেখান থেকেই নাইটিগুলো কিনেছি গো, মানে বেহালাতে, বুঝেছো? প্রীতি ধনুক বলে আর একজন আমার বন্ধু আমায় কমেন্ট করে বলেছিল যে শর্মিষ্ঠা তোমাকে আমার ভীষণ ভাল লাগে। থ্যাংক ইউ সো মাচ ডিয়ার, আমারও কিন্তু তোমাদের খুব খুব ভালো লাগে। আচ্ছা, এখানে আমি হেয়ার প্যাকটা হেয়ার প্যাক না, হেয়ার কালারটা ইউজ করব। আর আমি এখানে পুরো ব্ল্যাক, জেট ব্ল্যাক যে কালারটা হয় সেই কালার ইউজ করব, কারণ আমি মাথায় কোনো রকম হেয়ার কালার ইউজ করা পছন্দই করি না, ঠিক আছে? যাই হোক, আমি চুলটাকে আবার ভালো করে ধুয়ে এলাম, কেন হেয়ার কালার ইউজ করার আগে চুলটাকে ভালো করে ওয়াশ করে আসতে হয়। তারপরে দেখো দুটো ক্রিম কিন্তু আমার সমান রেশিওতে, মানে 1:1 রেশিওতে কিন্তু মিক্সড করতে হবে, ঠিক আছে? এই দুটোকে ভালো করে ব্লেন্ড করে নিয়ে, এই তো হাতে গ্লাভস তো দিয়েই দেয়, কেন গ্লাভস না পরে রাখলে না হাতগুলো পুরো কালো কালো হয়ে যায়। তাই তো আমি বাঁ হাতে দেখো গ্লাভস পরতে ভুলে গেছি, বাঁ হাতে আমার ভর্তি হয়ে গেছে জানো। তো যাই হোক, এখানে দেখো আমার চুলটা কিন্তু পুরো ড্রাই, মানে ভেজা, শুধু টাওয়াল ড্রাইটা করে নিয়েছি। আর তোমাদের দেখানোর জন্যই আমি ভিডিও করেছি। অনেকে হয়তো ঠিক মতনভাবে বুঝতে পারে না যে কিভাবে কালার করতে হয়, জানো তো? সব সময় একটা লাইন ধরে টানবে, ঠিক আছে? এবড়ো খেবড়োভাবে অনেকে দেয় দেখেছি, তো তোমাদের একবার জাস্ট দেখিয়ে দিচ্ছি। আমি জানি তোমরা সবাই জানো, তাও একটু দেখিয়ে দেওয়া, আর কিছুই না। যখন করছি তখন ভাবলাম একটু ভিডিও করে বন্ধুদের সাথে শেয়ার করি। আর একদম ব্যাক সাইডটা, সেটা তো আমি চোখে দেখতে পারি না, দেওয়াও যায় না। তোমাদের বাড়িতে যদি কেউ থাকেন, তোমার মা, শাশুড়ি মা, হাজবেন্ড, ছেলে বা মেয়ে, যাই থাকুক হোয়াট এভার, তাকে বলবে একটু হেয়ার প্যাকটা ইউজ করিয়ে দিতে। তোমাদের বলি, যাদের মনে হয় যে এরকম কেউ দেওয়ার থাকে না, তো এই বাবা আমার হাতের অবস্থা কী হয়ে গেছে দেখো। এই হাতে আমি গ্লাভস পরতে ভুলে গেছি, আর ব্যাক সাইডে না ঠিক নিজে দেখা যায় না। কেউ যদি দিয়ে দেয় খুব ভালো হয়। আর তোমরা একটা কাজ করবে, একটা টিপস বলছি, যখন কালার করতে বসবে তখন অন্তত মুখে, গলায়, কানে, এইসব জায়গায় না নারকেল তেল না হলে ক্রিম যে কোনো একটা মেখে তারপর কালার করবে। দেখবে যদি লেগেও যায় ভুলবশত, তারপর যদি তোমরা একটু ঘষো, সাবান দাও বা ফ্রেশ ওয়াশ দাও, সঙ্গে সঙ্গে কিন্তু উঠে যাবে দাগটা। তাই বললাম, যখনই দেখবে অনেক সময় বলে না দোল খেলার আগে, রং খেলার আগে বলি না যে একটুখানি নারকেল তেল হোক বা একটু বোরোলিন ভালো করে মেখে তারপর খেলতে নামলে, তারপর একটু সাবান বা ফ্রেশ ওয়াশ দিয়ে ঘষলে সঙ্গে সঙ্গে কালারটা উঠে যায়। তো চলো, এটা আমি মোটামুটি 45 মিনিট 1 ঘন্টা রাখবো, তারপর ওয়াশ করে তোমাদের সামনে আসছি। চলো তোমাদের দেখিয়ে দিই যে এর মধ্যে কি কি থাকে, মানে এই হেয়ার কালারটার মধ্যে কি কি থাকে। দেখো, একটা শ্যাম্পু থাকে, একটা কন্ডিশনার থাকে, মানে হেয়ার কালারটা ইউজ করার পর তোমার শ্যাম্পু আর কন্ডিশনারটার কাজে দেবে। আর এই দুটো ক্রিম যেটা বললাম একদম সমান সমান ইস্টুতে, মানে 1:1 রেশিওতে কিন্তু ক্রিম দুটো মিশিয়ে তারপরে অ্যাপ্লাই করে ওই যতক্ষণ পারবে 1 ঘন্টা, কেউ 45 মিনিট যেমন রাখবে। তারপরে শ্যাম্পু দেন কন্ডিশনার করে একদম ওয়াশ করে নেবে। আমার তো ভীষণ ভালো লেগেছে বন্ধুরা, চুল একদম ড্রাই করে না। জানি না কেন আমার অন্য কোনো কোম্পানির কালার করলে চুলটা আমার ভীষণ রাফ হয়ে যায়, ড্রাই হয়ে যায়, কিন্তু এই বায়োটিকটা করে আমার ভীষণ শান্তি হলো। এইবার থেকে আমি ডিটারমাইন্ড যে বায়োটিক ছাড়া আমি কোনো কিছু করব না। এখন আমি তোমাদের সাথে ইভিনিংয়ের ব্লগ শেয়ার করছি। আর এই দেখো, তোমরা বলেছিলে, মৌসুমিদি বলেছিল যে কি ময়শ্চারাইজার আমি ইউজ করি। তো দেখো, এইটা হচ্ছে ডক্টরেট ময়শ্চারাইজার, ঠিক আছে, ডার্মাডিউ। এটা ভীষণ ভালো, এটা লোশন, নট ময়শ্চারাইজার, এটা লোশন। আর এই একটা ময়শ্চারাইজার ইউজ করি, এটা আমার মেয়ে ইউজ করে। এটা একটু অয়েল ফ্রি, ঠিক আছে, মানে যাদের খুব অয়েলি স্কিন তারা এই ময়শ্চারাইজারটা ইউজ করতে পারো। এটা ডট অ্যান্ড কিল, ভীষণ ভালো, স্ট্রবেরি ডিউ। এই যে আমি দুটোই দেখিয়ে দিলাম কিন্তু তোমাদের, হ্যাঁ, এই দুটোই আমরা ইউজ করি। তো ব্লার হয়ে যায় না, এই জন্য আমার দেখাতে ইচ্ছে না। কেন এরকম হয় বলো তো? এই দেখো, এই দুটো ময়শ্চারাইজার, ঠিক আছে।
দেখিয়ে দিলাম বন্ধুরা। এখন কিন্তু তোমাদের সাথে ইভিনিংয়ের ব্লগ শেয়ার করছি। এখন ওই ঘড়ির কাঁটা প্রায় 7টা ছুঁই। আর এখন আমি একটু বেরোবো। কোথায় যাচ্ছি? কোনো প্যান্ডেল হপিংয়ে যাচ্ছি না, মানে কোনো ঠাকুর দেখতে যাচ্ছি না, যাচ্ছি দুটো কাজ করতে। একটা হচ্ছে আমার একটা অন্নপ্রাশন বাড়ির নেমন্তন্ন আছে, সেখানে যাব। প্লাস আমি মেয়েকে পড়তে দিতে গেছি, মানে ওকে বিকেল 4:30টার সময় আমি পড়তে দিয়ে এসেছি। সেখান থেকে ওকে পিক করব, করে আমি স্যালনে যাব। স্যালনে গিয়ে আমার মেয়ের হেয়ার কাট করাবো, তারপরে অন্নপ্রাশন বাড়ি যাব, তারপরে বাড়ি ফিরবো। মানে বুঝতে পারছো আজকে আমার হ্যাট্রিক রুটিন। যাই হোক, এখানে একটু সেজা নিয়েছি আর একটু চিক বোনটাকে হাইলাইট করার জন্য লিপস্টিকটাই দিয়ে দিলাম। কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে বলো, কারণ এখানে একটু সাজুগুজু করলাম, কারণ এখন তো বুঝতেই পারছো পুরো বাড়ির থেকে বাইরে বেরোলেই লাইটের লাইট, চারদিকে প্যান্ডেল, লোকজন ভর্তি। এখন ওই জন্য একটু সাজুগুজু করেই বেরোলাম। তো চলো, আমি এখানে রেডি হয়ে নিয়েছি, এখন যাব মেয়েকে আনতে। আর পার্লারে এসে দেখি, উড়ে বাবা, কোথায় বসবো, কোথায় পা রাখবো, কি মারাত্মক হারে ভিড় জানো। তো আমি দিদিটাকে বললাম যে দিদি আমাকে একটু তাড়াতাড়ি করে দেবে গো, আমার একটা ইনভিটেশন বাড়ি আছে, যেতে হবে, অনেক রাত হয়ে গেছে, তার মধ্যে বাইরে পড়ছে বৃষ্টি জানো। তোমরা হয়তো আমাকে অনেকে কমেন্ট করে বলবে যে শর্মিষ্ঠা, তুমি যার কাছে চুল কাটলে তার কাছে মেয়েকে চুল কাটালে না কেন? আসলে কি বলতো, যে দিদিটা আমাকে কাটিং করতে বা বুড় প্লাক করতে আসে, মানে কী বলতো, নর্মাল যদি কিছু হয় তাহলে কাটিং করতে পারে, কিন্তু যখন তুমি কিছু একটু অন্যরকম হাটকে কিছু কাটিং করবে, তখন দিদিটা না ঠিকঠাকভাবে পারে না। তো যাই হোক, ওই জন্যই আমি ওকে পার্লারে নিয়ে এলাম। আর ও একটু অন্যরকম, আমার মেয়ে একটু অন্যরকম কাটিংটা করেছে। তো পুরো কাটটা কমপ্লিট হোক, তারপর তোমাদের সাথে শেয়ার করব। তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিও যে কেমন লাগলো। তবে ও কিন্তু, আমার মেয়ে কিন্তু স্মুথনিং, স্ট্রেটনিং, কেরাটিন কিছুই করছে না, একটু অন্যরকম কাটিং করছে। আর আমি যে পার্লারে আজকে এসেছি, এটা হচ্ছে আমার বাপের বাড়ির পাড়ার পার্লার, মানে আমার ঠিক পাশেই হচ্ছে আমার বাপের বাড়ি। মানে আমি সব কিছু আগে কিন্তু এই দিদিটার পার্লারেই করতাম। তো এখন যেহেতু এখানে আসা হয় না, ওই জন্য আর এই পার্লারের সার্ভিসও না হয় না। তো ওই বললাম, ওই দিদিটাই বাড়িতে আসে, অন্য একটা দিদি বাড়িতে আসে, ওর কাছেই আমি মোটামুটি যা যেটুকু করার সেইটুকুই করে নিই। বাহ, ভালো হয়েছে, দেখি একটু ভালো করে ঘোর, পেছনটা ব্যাক সাইড ঘোর, মা ব্যাক সাইড পুরো ঘোর। বাহ, খুব সুন্দর হয়েছে কাটিংটা। একটু ব্যাক ঘোর মা, একটু ব্যাক ঘোর, একটু ব্যাক ঘোর, একটু ব্যাকে এদিকে আমার দিকে ঘোর। ঠিক আছে, ঠিক আছে। একটু ঘোরো, মাম্মা কি ফিরে গেলে খাবে একটু? জায়গা নিয়ে যাও, আমি পরে বাড়ি গিয়ে ফোন করছি। হ্যাঁ, আমি একটু দোকানে আছি। পায়না লাগে, এটা বড় পায় দিকে। তো এইটা হচ্ছে আমার বাপের বাড়ির পাড়া, আর এই হচ্ছে আমাদের ফ্ল্যাট। সবই এখন বন্ধ হয়ে রয়েছে, জানলা দরজা নিচে। এইটা হচ্ছে আমাদের ফ্ল্যাট। চলো, লাইট দিয়ে দিয়েছে। এই বাড়িটা এখানে ভেঙে দিয়েছে, বড় বাড়ি ছিল, এটা আবার ফ্ল্যাট হবে, ভেঙে দিয়েছে। মামার নিচে দিয়ে তাকে চলো, চলো। এটা কি সুন্দর যাচ্ছে ঠাকুর। এটা বোধহয় আমাদের পাড়ার ঠাকুর যাচ্ছে বোধহয়, নাকি ভূতনাথ পার্কের ঠাকুর। চারদিকে তো জল ভর্তি। কি ভালো লাগলো না এখান থেকে মা দুর্গাকে যেতে দেখে, মানে রাতের বেলা শোয়ার আগে মনটা একদম চনমনে হয়ে গেল, একটা কি শান্তি কাজ করেছে। মা দুর্গা আবার 1 বছর পর আমাদের কাছে ফিরে এলো। আসলে সব বাঙালিরা আমরা কিন্তু এই দিনটার জন্য, বছরের এই দিনটার জন্য আমরা ওয়েট করে থাকি যে কবে মা দুর্গা আমাদের কাছে আসবে, তাই না? তো যাই হোক, দেখলাম তো এই যে আজকে মাকে এখান থেকে নিয়ে যেতে দেখলাম প্যান্ডেলে। আবার দশমী একাদশীর দিন এখান থেকে কত মা দুর্গা বিসর্জনের পথে যাবে, তখন মনটা এত খারাপ লাগে না, বিশ্বাস করে আমার ভালোই লাগে না, কেন কি আমার চোখ দিয়ে না জল বেরিয়ে আসে।
সেই ভাবি আবার একটা বছর ওয়েট করতে হবে। এই একটা বছর আমাদের উপর দিয়ে কত কি যেতে পারে, কত কি হতে পারে আমাদের সাথে। পজিটিভও হতে পারে আবার নেগেটিভও হতে পারে, দুটোই আমাদের মানিয়ে নিতে হবে। তো যাই হোক বন্ধুরা, ভালো লাগলো। তো এখন এই 4-5টা দিন তো ভালোভাবে কাটাই, এখন আমরা নেগেটিভটা ছেড়ে পজিটিভ নিয়েই কাটাই, তাই না? তো চলো বন্ধুরা, ভিডিওটা আজকে আমরা এইটুকুই রাখছি। ভিডিওর কোনো অংশ ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেখো, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করতে একদম ভালো না। তোমাদের পুজো খুব খুব ভালো কাটুক, ঈশ্বরের কাছে এটাই কামনা করি। চুটিয়ে এনজয় করো, আর যদি পারো সময় যদি থাকে তাহলে একটু আধটু আমার ব্লগটা দেখার চেষ্টা করো। আর প্লিজ একটা কমেন্ট করতে ছেড়ো না, কমেন্ট করে ছেড়ো না। টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। লাভ ইউ।